3, 4. আসসালামু আলাইকুম, চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চলো নৌকা বানাই এটার দ্বিতীয় সেশন। তো যারা প্রথম সেশনটা মিস করেছো তারা অবশ্যই আমাদের বিজ্ঞানের যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে? তো চলো আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সেশন, তাই না? আচ্ছা, কি বলেছে দেখো এখানে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো পানিতে অনেক বস্তু ভেসে থাকে, আবার কিছু কিছু বস্তু আছে ডুবে যায়, আবার কিছু বস্তু আছে যাদের পানিতে ছেড়ে দেওয়া হলে সেটির কিছু অংশ পানির নিচে ডুবে থাকে আর কিছু অংশ উপরে ভেসে থাকে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। মানে কিছুটা ভেসে আছে, কিছুটা পানির নিচে আছে, ঠিক আছে, পানির মধ্যে আছে। এটাকে আংশিক নিমজ্জিত অবস্থা বলে, ঠিক আছে? আচ্ছা, নৌকা বানানোর জন্য যে উপকরণগুলো ঠিক করেছিলে সেগুলো কতটা পানিতে ভেসে থাকে বোঝা খুব প্রয়োজন, বোঝা কিন্তু খুব প্রয়োজন। আচ্ছা, একটা পরীক্ষা করে দেখা যাক পানিতে কি ভাসে কি ভাসে না। ওকে, তো এখানে কি বলেছে দেখো। এই পরীক্ষণটি করার জন্য তোমাদের যা যা লাগবে, কি কি লাগবে দেখো। বালতি অথবা চৌবাচ্চা লাগবে, পানি, শোলা, পাটকাঠি, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বোতল, মার্বেল, পয়সা, পেরেক, বরফ ইত্যাদি বিভিন্ন ছোটোখাটো জিনিস লাগবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু হরহামেশাই আমাদের হাতের কাছেই থাকে, তাই না? যেমন পানি তো পাওয়াই যায়, বালতি তো থাকেই, তারপর শোলা এটা থাকেই, তাই না? আমাদের বাসায় কম বেশি সবার বাসাতেই শোলা থাকে, অথবা এটা ম্যানেজ করা খুব একটা কষ্টসাধ্য বিষয় না। পাটকাঠি কম বেশি সবার বাসায় থাকে। আচ্ছা, প্লাস্টিকের বোতল তো থাকেই ডেফিনেটলি, মার্বেলও আমাদের কাছে লুকানো চোরানো মার্বেল এক একটা থাকে, তাই না, খেলাধুলার ছলে। আচ্ছা, পয়সা তো থাকেই, পেরেক, বরফ এগুলো তো পাওয়াই যায়, তাই না, অ্যারেঞ্জ করা যাবে খুব ইজি। তো এইগুলোই যে লাগবে এমন না, এছাড়াও বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিসগুলো আমরা এই পরীক্ষণের কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে, চলো এবার তবে পরীক্ষণটি শুরু করা যাক। আচ্ছা, কি বলেছে দেখো। প্রথমে একটি বড় পাত্রে পানি নাও, এবার পানিতে উল্লেখিত উপকরণগুলো এক এক করে ছেড়ে পর্যবেক্ষণ করো। কোনটি ডুবে যাচ্ছে বা কোনটি ভেসে থাকছে, কোনটির ডুবে যেতে বেশি সময় লাগছে, কোনটির কম সময় লাগছে। লক্ষ্য করো কোনটি ডুবতে ডুবতেও ভেসে আছে। তো এই যে এখানে যে লেখাটা, এই লেখাটার মানে এক প্রকার নিজের ভাষায় যদি আমি বলি তাহলে লেখাটার এমন আছে যে ঘনত্ব যার বেশি, ঠিক আছে, এই যে এখানে যে কোনটা ভেসে আছে, কোনটা ডুবে যাচ্ছে, কোনটা ডুবতে ডুবতেও ভেসে আছে, পড়লাম তো, তাই না আমরা এখন। তো এই বিষয়গুলোর বিষয়টা হচ্ছে এমন যে ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব যার বেশি হবে, ঠিক আছে, সে ডুবে যাবে। ঘনত্ব যে বস্তুর, ঠিক আছে, যে বস্তুর ঘনত্ব বেশি হবে সেই বস্তুটাই কি পানিতে ডুবে যাবে। যদি পানির ঘনত্ব বেশি থাকে, যদি পানির ঘনত্ব বেশি থাকে তাহলে তোমার, তাহলে ওই পানিতে তুমি যাই দিবে সেই বস্তুর ঘনত্ব যদি কম থাকে তাহলে কিন্তু সেই বস্তুটা পানিতে ভেসে থাকবে, ঠিক আছে? সুতরাং ঘনত্ব যার কম সে ডুববে না, ঘনত্ব যার বেশি সে ডুবে যাবে, ঠিক আছে? অর্থাৎ যদি পানির ঘনত্ব বেশি হয় আর বস্তুর ঘনত্ব কম হয় তাহলে বস্তু পানিতে ডুববে না, তাহলে কি হবে, সেই বস্তুটা পানিতে কিন্তু ডুববে না। আর যদি পানির ঘনত্ব কম হয় এবং বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। শর্টে এই জিনিসটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সিম্পল একটা বিষয় যে ঘনত্ব যার বেশি হবে সে পানিতে ডুবে যাবে, বা ঘনত্ব যার বেশি হবে সে ডুবে যাবে, আর ঘনত্ব যার কম হবে সে ভেসে থাকবে, ঠিক আছে? আর যদি আমরা পানির ক্ষেত্রে চিন্তা করি যে পানির ঘনত্ব যদি কম হয় তাহলে বস্তুর ঘনত্ব
বেশি হবে আর তাহলে বস্তুটা ডুবে যাবে, আর যদি পানির ঘনত্ব বেশি হয়, ঠিক আছে, তাহলে বস্তুর ঘনত্ব কম হয়, তাহলে কি হবে, সে বস্তু পানিতে ডুবে যাবে। এক কথায় যে বস্তুর ঘনত্ব বেশি, ঠিক আছে, তার মধ্যে যদি ঘনত্ব কম এমন কোনো বস্তু দেওয়া যায়, তাহলে কম ঘনত্বপূর্ণ বস্তুটা আমাদের ভেসে থাকবে, ঠিক আছে, বেশি ঘনত্ব বস্তুর মধ্যে। ব্যাপারটা বোঝা গেছে? ইন শর্ট এইরকমই বিষয়টা, মানে এমনটাই। আর কিন্তু কিছু বস্তু কিন্তু আবার আছে যেগুলো আংশিক ভেসে থাকে, আবার কিছুটা অংশ ডুবে থাকে, ঠিক আছে, আংশিক নিমজ্জিত বলে যেটাকে। তো কিছু অংশ উপরে থাকে, কিছু অংশ পানির নিচে থাকে। এই ধরনের বিষয়টা কেন হয়, একটা কোশ্চেন চলে আসে যে ঠিক আছে, ভেসে থাকলো যেটা বুঝলাম, ডুবে গেল যেটা সেটাও বুঝলাম, কিন্তু কিছু বস্তু আছে যেটা পানির মধ্যে কিছু অংশ থাকে, পানির উপরে কিছু অংশ থাকে, এটার কাহিনীটা কি? ফর এক্সাম্পল যেমন আইস কিউবগুলো তোমরা দিয়ে দেখবে, আইস কিউব কিন্তু ওই যে কিউবের ম্যাক্সিমাম বডিটাই নিচে থাকে, জাস্ট উপরে ওর উপরের অংশটা ভেসে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা কেন কেন হয়? এই জিনিসটা এই জন্য হয় যে তুমি যদি পানির যে ঘনত্ব, সেই পানির মধ্যে তুমি যদি এমন কোনো বস্তু দাও যে বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের প্রায় কাছাকাছি, ঠিক আছে, যে বস্তুটা তুমি দিবে পানিতে সেই বস্তুর ঘনত্ব আর তোমার পানির ঘনত্ব প্রায় কাছাকাছি, সেক্ষেত্রে পানিতে তোমার সেই বস্তুটা অর্ধ নিমজ্জিত অবস্থায় থাকবে, মানে কিছুটা পানিতে থাকবে, কিছুটা ভেসে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সুতরাং বিষয়টি হলো পানির ঘনত্ব আর ওই বস্তুর ঘনত্ব পরিমাপ করলে দেখা যাবে যে দুইটার ঘনত্ব প্রায় কাছাকাছি, ফলে বস্তুটি পানিতে কিছু অংশ ভেসে থাকে আর কিছু অংশ ডুবে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এছাড়াও এখন নতুন একটা কোশ্চেন হতে পারে যে এত ঘনত্ব নিয়ে যে বিষয়টা আপু বললা, বাট ঘনত্বটা কিভাবে বুঝবো আমরা? খুবই সিম্পল, এটা তোমরা একটু লিখে নিতে পারো। তোমরা এটা ঘনত্বটা বের করবা, ঘনত্ব ইজ ইকাল টু বস্তুর ভর ডিভাইডেড বাই আয়তন, ঠিক আছে। ঘনত্ব ইজ ইকাল টু বস্তুর ভর ডিভাইডেড বাই আয়তন। সুতরাং বস্তুর ভর এর সাথে যদি আয়তন ভাগ করো, তাহলেই কিন্তু সেই বস্তুর ঘনত্ব বেরোয় যাবে, ঠিক আছে। এভাবে তোমরা এটা পরীক্ষা করে দেখতে পারো, ঠিক আছে। এই বিষয়টা এখানে এভাবে বলা হয়েছে, সো আমি এটা পড়লাম না, তোমরা বাসায় পড়ে নিও। আমি যতটুকু সিম্পলি ওয়েতে বুঝতে পেরেছি তোমাদেরকে ততটুকুই বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। এইবার দেখো তৃতীয় ও চতুর্থ সেশন, এখানে একটা পরীক্ষা করার কথা বলা হয়েছে, তাই না? সুতরাং আমরা যেভাবে এই ঘনত্বের বিষয়টা আলোচনা করলাম এই মাত্র, তো সেই আঙ্গিকে যদি তোমরা এখানে কিছু বস্তু রাখো, যে বস্তুগুলা উপরে আমরা আলোচনা করলাম বা উপরে যে দেওয়া আছে আমাদের এখানে, এই যে এই বস্তুগুলা যদি তোমরা এখানে এভাবে, এটা কি একটা চৌবাচ্চা, তাই না? এই চৌবাচ্চার মধ্যে দেখতে পাচ্ছ যে এই পরিমাণ পানি আর এই পরিমাণ ফাঁকা জায়গা, তাই না? তো এই বস্তুগুলো যখন আমরা এর মধ্যে রাখবো, তখন কি দেখব, কিছু বস্তু পানির মধ্যে ডুবে যাচ্ছে, কিছু বস্তু ভেসে যাচ্ছে, আর কিছু বস্তু মাছ বরাবর আছে, লাইক কিছু বস্তু তোমাদের এখানে থাকবে, তাই না? আবার কিছু বস্তু থাকবে ঠিক পানির ওপরে, লাইক এমন, তাই না? আবার কিছু বস্তু যেমনটা বললাম, যেটা ঘনত্ব, ঠিক আছে, এই পানির ঘনত্ব আর হচ্ছে বস্তুর ঘনত্ব যেগুলো কাছাকাছি চলে আসে, সেগুলো কি কি অবস্থায় থাকবে, অর্ধ নিমজ্জিত অবস্থায় থাকবে, লাইক এটা এমন, তাই না? এমন, এই যে এই কিছুটা অংশ পানির নিচে থাকবে, আবার কিছুটা অংশ থাকবে পানির উপরে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে কি বলেছে দেখো, তৃতীয় ও চতুর্থ সেশন। তো তৃতীয় ও চতুর্থ সেশনে কি, আগের সেশনে তো দেখলে সব বস্তু পানিতে একইভাবে ডুবে যায় না, কিন্তু পানির বদলে তেল বা শরবত দিলেও কি একই ফলাফল আসবে? তোমরা নিশ্চয়ই দেখেছো তেল ও পানি কখনোই মিশে না। হ্যাঁ, আমরা দেখেছি তেল পানি কখনো মিশেই না, তাই না? আচ্ছা, পানির ওপর পানির ওপরে তেল ভেসে ওঠে, আর বিভিন্ন এইসব বিভিন্ন ঘনত্বে তরলের মধ্যে বিভিন্ন ধরনের বস্তু ছেড়ে দিলেই বা কি হয়? আরেকটা পরীক্ষা করে দেখা যাক। এবার কি দেখো, পরীক্ষাটি করার জন্য তোমাদের যা যা লাগবে, কি লাগবে,
কাচের গ্লাস অথবা বড় টেস্ট টিউব। আচ্ছা, টেস্ট টিউব কি? টেস্ট টিউব হচ্ছে তোমাদের যারা সায়েন্স ল্যাবরেটরিতে গেছো, ঠিক আছে, তারা দেখবে ওখানে ইয়া থাকে যে এই টাইপের, হ্যাঁ, এমন এমন কিছু পাত্র থাকে, লম্বা, ঠিক আছে, কাচের। এইগুলাকে বলে হচ্ছে টেস্ট টিউব, ঠিক আছে, এমন গোলাকার মুখ। হ্যাঁ, ঠিক আছে, এখানে আবার কিছু কিছু ইয়া থাকে, মেজারমেন্ট লেভেল দেওয়া থাকে, এভাবে কিছু মেজারমেন্ট লেভেল দেওয়া থাকে, ঠিক আছে। এইগুলোকে বলে হচ্ছে টেস্ট টিউব। ওকে। আচ্ছা, মধু, পানি, ভোজ্য রং, ভোজ্য তেল, পেরেক, কিসমিস, প্লাস্টিকের বোতলের ক্যাপ, পিং পং বল, তরলের আয়তন পরিমাপের জন্য 50 মিলি বিকার। আচ্ছা, বিকারটা কি? 50 মিলি বিকার, বিকারটা হচ্ছে এমন, তোমরা বিকারটাও হয়তো দেখেছো, বিকারটা ওয়ান কাইন্ড অফ এমন হয়ে থাকে। এমন একটা পাত্র, এটাও কাচের হয়ে থাকে। তো এটাতেও তোমাদের মেজারমেন্ট মার্ক এভাবে দেওয়া থাকে, ঠিক আছে। তোমরা এটাও দেখে থাকবে যারা সায়েন্স, হ্যাঁ, সায়েন্স ল্যাবরেটরিতে গেছো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এই এই জিনিসটাও আমাদের লাগবে, এই টেস্ট টিউবটাও আমাদের লাগবে। এটা ছাড়া আমরা কাচের গ্লাসও ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার শিক্ষকের করে দেওয়া দলে ভাগ হয়ে একটি বড় কাচের গ্লাসে বা বড় টেস্ট টিউবে 10 মিলি পানিতে 2 ফোঁটা ভোজ্য রং মেশানো পানি ঢেলে নাও। এরপর পানির ওপর 10 মিলি মধু ঢালো। কি দেখলে? এই যে এখানে যে আমরা ঢেলেছি, দেখো, এটা হচ্ছে পানি, ঠিক আছে। পানির ওপরে কি ঢালছে? মধু ঢালা হয়েছে। এটা হচ্ছে মধু, ঠিক আছে, এটা মধু। আর এটা হচ্ছে, এটা পানি। হুম। তো পানির ওপরে মধু ঢেলে দিলে কি হয়েছে? মধুটা কিন্তু পানি ভেদ করে নিচে পড়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বলেছে দেখো, এবার সাবধানে একই পরিমাণ ভোজ্য তেল ঢেলে দিয়ে দেখো তো কি হয়। আচ্ছা, একই পরিমাণ, এই যে এটা কি? এটা হচ্ছে ভোজ্য তেল, অর্থাৎ এটা সয়াবিন তেল বা সরিষার তেল, ঠিক আছে, খাবার তেল। তো আমরা এটাতে কি বুঝতে পারলাম? তেলটা কিন্তু পানির উপরে ভেসে আছে, তেলটা কিন্তু পানি ভেদ করে নিচে যেতে পারেনি, কিন্তু মধু কিন্তু পানি ভেদ করে নিচে চলে গেছে। অর্থাৎ আমরা আগে কি পড়েছি যে যেটার ঘনত্ব বেশি সেটা পানি ভেদ করে নিচে চলে যাবে, যে বস্তু। অর্থাৎ আমরা কি বুঝলাম? যেহেতু মধুটা নিচে চলে গেছে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে মধুর ঘনত্বটা বেশি পানির তুলনায়, ঠিক আছে। পানির তুলনায় মধুর ঘনত্ব বেশি, তাই মধুটা নিচে চলে গেছে পানির, ঠিক আছে। আর পানির উপরে যখন তেল দেওয়া হয়েছে, পানির ঘনত্বটা আবার বেশি এই ভোজ্য তেলের তুলনায়, যার জন্য পানির ঘনত্ব বেশি হওয়ায় এই ভোজ্য তেল পানি ভেদ করে নিচে যেতে পারছে না, কারণ ভোজ্য তেলের ঘনত্ব কম আর পানির ঘনত্ব বেশি, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর কি বলেছে দেখো, এবার হ্যাঁ, এটা তো আমরা দেখলামই পরীক্ষা করে। আচ্ছা, পাত্রটি কিছুক্ষণ এভাবেই রেখে দিয়ে এঁকে ফেলো এটি ছবি। আচ্ছা, এই পাত্রটা এভাবেই রেখে দিয়ে আমরা কি করবো? এখানে তো গ্লাসের একটা ছবি দিয়েছে, এভাবে সুন্দর করে তোমরা যে পাত্রে এই পরীক্ষাটি করবে সেই পাত্রে এইখানে ছবিটা আঁকাই দিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে, তারপর ওই পাত্রের সাবধানতার সঙ্গে প্রথমে স্ক্রু অথবা ছোট পেরেক, এরপরে কিসমিস, প্লাস্টিক বোতলের ক্যাপ, পিং পং বল ছেড়ে দিয়ে পর্যবেক্ষণ করো কোনটা কোন ঘনত্বের তরলে ডোবে বা ভাসে, ঠিক আছে। এর মধ্যে এখন আমাদেরকে পিং পং বল, ছোট পেরেক, ঠিক আছে, এগুলা যা যা বলেছে এখানে, কিসমিস, এগুলো সব ছেড়ে দিয়ে দেখতে হবে যে কোন জিনিসটা কোন তরলের মধ্যে ভাসে বা কোন তরলের মধ্যে ডুবে যায়, ঠিক আছে। আচ্ছা, পর্যবেক্ষণ শেষে পাশের ছকে বস্তুগুলোর ভাসা ডোবার অবস্থান ছবি আঁকবে ও লেবেলিং করবে। আচ্ছা, এখন তুমি তোমার অনুসন্ধানী পাঠ বইয়ের তরলের ভাষা ডোবার সঙ্গে ঘনত্বের সম্পর্ক অংশটুকু ভালো করে পড়ো।
তোমরা দলীয় যে কাজটি করলে তার সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছ কি? এবার তুমি ছক 2 পূরণ করো। তো এই ছক 2টা আমরা পূরণ করব, তার আগে আমরা চলো আমরা আগে কি বলে অনুসন্ধান নিয়ে যে বইটা আছে সেই বইটা একটু দেখে আসি, কারণ এই ছকটা পূরণ করতে হলে আমাদের ওই বইটার কিছুটা হেল্প লাগবে। ঠিক আছে, ওকে। তো দেখো আমরা চলে এসেছি আমাদের অনুসন্ধানী বই, তাই না? অনুসন্ধান বইয়ের এই যে ভাষা ও ডোবা, ঠিক আছে, এই টপিকটা হুম এই টপিকটার উপরে দেখো এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো ওইখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের কি বলেছে যে ক্রমিক নাম্বার দিতে হবে, বস্তুর নাম দিতে হবে, কোন কোন তরলে ভাসে, কোন কোন তরলে ডুবে যায়। তো এই তরলগুলা হচ্ছে আমাদের লাগবে, তাই না? তো তরলগুলা তোমরা নিজেরা সিলেক্ট করে নিতে পারো, অথবা এখানে আমি কি করেছি, আমি এই জায়গায় যে তরলগুলা দেওয়া আছে, এই যে এখানে যে তরলগুলা দেওয়া আছে, আমি এই তরলগুলা দিয়েই কিন্তু পরীক্ষাটি দেখিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে এই তরলগুলো দিয়েও দেখাতে পারো, অথবা তোমরা তোমাদের মতো করেও তরল সিলেক্ট করে পরীক্ষা করে সেটার ফলাফল দিয়েও এই ছকটা পূরণ করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা আমাদের ছকে চলে যাই। দেখো আমরা আমাদের অ্যান্সার শিটে চলে এসেছি। যেহেতু এটা একটা ডেমো অ্যান্সার শিট, সেহেতু এখান থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে করবে আশা করছি। ঠিক আছে, সেটা কিন্তু আরও বেশি ভালো হবে, আরও বেশি ইউনিক হবে। আমি ম্যাক্সিমাম ভিডিওতেই এটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে বলি। ঠিক আছে, চেষ্টা করবা আমার এই বিষয়টা একটু মানে অ্যাপ্লাই করার। হ্যাঁ, একদম কপি করার দরকার নেই, এখান থেকে আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করে সুন্দর করে এই ছকগুলো পূরণ করবে। কেমন? আচ্ছা, দেখো বস্তুর নাম ক্রমিক নং হচ্ছে 1, বস্তুর নাম শোলা। ঠিক আছে, কোন কোন তরলে ভাসে? ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধু। এখানে কিন্তু এই আমাদের যে অনুসন্ধানী যে পাঠ বই, সেখানে কিন্তু এই তরলগুলোর নামই কিন্তু লেখা ছিল, তাই না? তো এই তরলগুলোর মধ্যে কি হয়, শোলা হচ্ছে কি হবে, ভাসবে। ঠিক আছে, আচ্ছা কেন ভাসে বা কেন ডোবে? আচ্ছা কেন ভাসে, আমরা সেটার অ্যান্সারটা লিখেছি এভাবে, শোলার ঘনত্ব ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান ও মধুর ঘনত্ব থেকে কম, তাই এটি ভাসে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে পয়সা। পয়সা ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, তরল সাবান, মধু, এগুলোর কোনো এগুলোতে হচ্ছে কি হয়, পয়সা ডুবে যায়। ঠিক আছে, এগুলোতে কি হয়, পয়সা ডুবে যায়। পয়সার ঘনত্ব ইথানল, অলিভ অয়েল, পানি, তরল তরল সাবান, এখানে মধু লেখাটা স্কিপ হয়ে গেছে, আমি একটু দেখি ঠিক করে দিতে পারি কিনা। ওয়েল দেখো আমি এখানে একটু প্রবলেম ছিল, আমি সেটা মিস্টেক ছিল, আমি সেটা ঠিক করে দিয়েছি। পয়সার ঘনত্ব ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধুর ঘনত্ব থেকে বেশি, তাই এটি ডোবে। ঠিক আছে, এরপরে আছে প্লাস্টিক বোতলের ক্যাপ, ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধু। এখানে এর মধ্যে কি এটা ভাসবে। ঠিক আছে, প্লাস্টিকের বোতলের ক্যাপ এর ঘনত্ব ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধুর ঘনত্ব থেকে বেশি, তাই এটি ভাসে। ঠিক আছে, আচ্ছা পিং পং বল, ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধু, এগুলোর মধ্যে এই পিং পং বল কি হবে, ভাসবে। ঠিক আছে, এই যে কোন কোন তরলে ভাসে, এগুলোর মধ্যে ভাসবে। ঠিক আছে, আচ্ছা পিং পং বলের ঘনত্ব ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধুর ঘনত্ব থেকে বেশি, তাই এটি ভাসবে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বরে কি, পেরেক। পেরেক হচ্ছে ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধু, এগুলোতে হচ্ছে পেরেক ডুবে যাবে। কেন? পেরেকের ঘনত্ব ইথানল, অলিভ অয়েল, পানি, তরল সাবান, মধুর ঘনত্ব থেকে বেশি, তাই এটি ডুবে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই ছকটা বুঝতে পেরেছো। সো নেক্সটে কি আছে, নেক্সটে আছে হচ্ছে পঞ্চম ও ষষ্ঠ সেশন, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে। এছাড়াও প্লিজ শেয়ার করতে ভুলো না, শেয়ার যদি না করো তাহলে আসলে আমাদের ফ্যামিলিতে যে তোমরা আছো, তোমাদের সাথে আরও যারা ফ্যামিলি মেম্বার অ্যাড হতো তারা কিন্তু অ্যাড হতে পারবে না, কারণ তোমরা শেয়ার করছো না। তোমরা
প্লিজ শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো। আর কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমরা কতটুকু উপকৃত হচ্ছ। প্লিজ আমাদের সাথে শেয়ার করো, তাহলে আমরা ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব, উৎসাহ পাবো। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।